ওর আদরের বোনকে দিচ্ছে। কতটা নিষ্ঠুর হলে বাচ্চা একটা মেয়ের সাথে এমন কিছু করতে পারে তা মেহেকের জানা নেই। আর প্রিন্স কতটা নিষ্ঠুর এবং জঘন্য তা সে জানতেও চায় না। এই মুহূর্তে মেহেক নিজের জীবনের বিনিময়ে হলেও বোনকে বাঁচাতে চায়, তাই তো প্রিন্সের পা ধরে বলতে থাকে, আমার বোনটার সাথে এমন করবেন না। আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবুও আমার বোনটাকে বাঁচতে দিন। তোমার কথায় মনকে ছেড়ে দিব তা ভাবলে কি করে? তাছাড়া মনকে ছেড়ে দিলে চলবে কেমনে? এমনিতেই আমার কুকুরগুলো 2 দিন ধরে অভুক্ত আছে। তুমি বলো, আমি তাদের মনিব হয়ে মুখের কাছে থেকে খাবার কেড়ে নিতে পারি? তাছাড়া যেখানে আমি নিশ্চিত মনকে ওরা ভোজন হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওদের খুশির কারণ সরিয়ে ওদের কষ্ট দেই কি করে? প্রিন্সের কথা শুনে এবং বোনের অবস্থা দেখে মেহেক হাউমাউ করে কাঁদছে। এই লোক কুকুরদের খুশির কথা ভাবছে, কিন্তু তার কাছে রক্ত মাংসের মানুষের মূল্য নেই। এদিকে ওর চোখের সামনে ওর কলিজার টুকরো ছটফট করছে, আর ও বোনটার জন্য কিছুই করতে পারছে না। এটা যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবে না। বোনকে বাঁচাতে মেহেক সে কখন থেকে প্রিন্সের পা ধরে বসে আছে, তা দেখে নিষ্ঠুর লোকটার একটুও দয়া হচ্ছে না। এদিকে মেহেক প্রিন্সের পা জড়িয়ে ধরা অবস্থায় বলল, আপনার তো অনেক পাওয়ার, সব কিছু করতে পারেন। আমাকে একটু দয়া করুন, আমার বোনটাকে বাঁচান। আমি সারা জীবন আপনার দাসী হতে রাজি, তবু ওকে বাঁচান। আর যদি ওকে মেরে ফেলতে চান তো আগে আমাকে মেরে ফেলুন, কারণ আমি বেঁচে থেকে আমার বোনের মৃত্যু দেখতে পারবো না। নিজের হাত কাটার আগে তোমার বোনের কথা ভাবা উচিত ছিল। এখন এসব বলে লাভ নেই। আরেকটা কথা না বললেই নয়, তোমার বাবা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করেছে। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে রক্ষিতা না করে বউ করে এনেছি। সেই জন্য তোমার উচিত ছিল আমার কৃতজ্ঞতা স্বীকার করা, কিন্তু তা না করে তুমি যা করেছো তা ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। আর যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ইচ্ছাতে নেওয়ার কথা, এমনকি তোমার খাওয়া দাওয়া ঘুম চলাফেরা সবকিছু আমার হুকুমের উপর নির্ভর করে, আমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা তোমার জন্য আদেশ স্বরূপ, আর সেই তুমি আমার অনুমতি ছাড়া হাত কাটার সাহস দেখাও, তার শাস্তি তো তোমার মনকে পেতেই হবে। মেহেক প্রিন্সের কথা শুনে পা ছেড়ে ওখানে বসে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি ভুলে গিয়েছিলাম একজন রক্ষিতার জীবন তার মনিবের হাতে। রক্ষিতারা কখনো নিজের জন্য কখনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আমাকে একটু দয়া করুন, আমার অপরাধের জন্য আমার নিষ্পাপ বোনটাকে মারবেন না। আমি কথা দিচ্ছি এরপর আমার দ্বারা এমন ভুল হবে না। প্রিন্স মেহেকের কথা শুনে বলল, আজকে তোমার বোনকে জীবিত ছেড়ে দিলে তুমি পুনরায় এমন করার সাহস দেখাবে, তা আমি জানি, কিন্তু তা তো আমি হতে দিতে পারি না। মেহেক প্রিন্সের কথা শুনে আবারও প্রিন্সের পা জড়িয়ে ধরে বলল, এখন থেকে আপনি যা বলবেন তাই হবে, তবু আমার বোনটাকে মারবেন না। ওকে বাঁচতে দিন। আমি কথা দিচ্ছি, একবার যে ভুল আমার দ্বারা হয়েছে তার কখনো হবে না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। প্রিন্স ওর কথা শুনে মেহেককে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, যাও, তোমার কথা বিশ্বাস করলাম, তবে এখন থেকে তোমাকে আমার রুমে থাকতে হবে। আর এখন থেকে যখনই তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাইবো, তুমি আমাকে বাধা দিতে পারবে না, বরং তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে। আর তোমার আমার সম্পর্ক 8-10টা স্বামী স্ত্রীর মতোই হবে। তোমার কাছে এলে আমি যেন শান্তি খুঁজে পাই, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ভেবে দেখো, এসব পারবে তো? মেহেক প্রিন্সের কথা শুনে সাথে সাথেই বলল, আমি সব পারবো, আপনাকে কোনো অভিযোগের সুযোগ দিব না। এবার দয়া করে আমার বোনকে বাঁচান। প্রিন্স মেহেকের কপালে চুমু দিয়ে বলল, ডিয়ার, চিন্তা করো না, তোমার বোন এই যাত্রায় বেঁচে যাবে। তবে কতদিন বেঁচে থাকবে আমি বলতে পারছি না, সেটা তোমার উপর নির্ভর করছে। কথাটা বলে দরজা খুলে বের হয়ে যায়। মেহেকও প্রিন্সের পিছনে দৌড়ে যায়। প্রিন্স বাগানে এসে দেখে কয়েকটা কুকুর মুনের জামা কাপড় কামড়াচ্ছে আর টানছে, আরেকটা কুকুর মুনের পায়ে আবারও কামড় দেওয়ার চেষ্টা করছে। প্রিন্স বাগানে এসে দেখে কয়েকটা কুকুর মুনের জামা কাপড় কামড়াচ্ছে আর টানছে, আরেকটা কুকুর মুনের পায়ে আবারও কামড় দেওয়ার চেষ্টা করছে। আর মুন চিৎকার করে ওকে বাঁচাতে বলছে, আর কুকুরগুলোকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। প্রিন্স তা দেখে দূর থেকে হুঙ্কার দিয়ে বলল, হেই, স্টপ! কুকুরগুলো তার মনিবের এতটাই অনুগত যে একবার তার হুঙ্কার শুনে মুনের কাছ থেকে সরে গেছে। প্রিন্স তা দেখে মুচকি হেসে বলল, তোরা আমাকে ঠিকঠাক চিনিস, কিন্তু আফসোস, মেহেক আমাকে কখনো বুঝবে কিনা তা জানি না। কথাটা ভেবে মুনের কাছে যাচ্ছিল, তার আগে মেহেক দৌড়ে মুনের কাছে আসে। মুন মেহেককে দেখে আপু বলে চিৎকার করে বোনকে জড়িয়ে ধরে। মেহেকও শক্ত করে বোনকে জড়িয়ে ধরে। মুন এতক্ষণ লড়াই করে খুব ক্লান্ত হয়ে গেছে, তাছাড়া পায়ে কুকুর কামড় দেওয়াতে বেশ খানিকটা রক্ত বের হয়েছে।
এতক্ষণ যে সাহস নিয়ে কুকুরগুলোর সাথে লড়েছে, এখন তার সেই সাহস ও শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। বোনকে দেখে এর শরীর ছেড়ে দিয়েছে, তাই তো বোনকে জড়িয়ে ধরা অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। তা দেখে মেহেক মুন বলে চিৎকার দিয়ে বোনকে নিয়ে ওখানে বসে পড়ল। মেহেক মুনের পায়ের দিকে তাকিয়ে দেখে এখনো মুনের পা দিয়ে রক্ত পড়ছে। তা দেখে মেহেক নিজের ওড়না দিয়ে মুনের পা বেঁধে দেয় আর মুনের গালে হাত দিয়ে বোনকে বলছে, সোনা, চোখ খুল না। আপুর সাথে কথা বল সোনা, তোর আপু তোর কিছু হতে দেবে না। এই সোনা, চোখ খোল। এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার এসব মোটেও পছন্দ না। তোমার বোন শুধু অজ্ঞান হয়েছে, মরে যায়নি। মুনের অবস্থা দেখে এমনিতে মেহেকের জান যায় যায় অবস্থা। তার মধ্যে প্রিন্সের কথা শুনে মনে মনে ভাবছে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে, আপনাকে না দেখলে জানতেই পারতাম না কখনো। আজকে আমার বোনের সাথে যা করলেন তা আমি কখনো ভুলতে পারবো না, কোনো দিন না। আপনাকে অভিশাপ দিচ্ছি, আজকে আমার নিষ্পাপ বোনের শরীর থেকে যেভাবে রক্ত ঝরিয়েছেন তার জন্য একদিন আপনার সবচেয়ে প্রিয় জিনিস আপনার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবে। এখন থেকে আপনার সে করুণ পরিণতি দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। আমার শরীরটাই শুধু আপনার অধীনে থাকবে, কিন্তু এই মনের নাগাল কখনো পাবেন না। আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে ঘৃণা করে যাব প্রিন্স মাহমুদ। এদিকে প্রিন্স মেহেককে সরিয়ে দিয়ে মুনকে কোলে নিয়ে বলল, ইস, আর একটু পরে এলে ভালো হতো। তাহলে ওরা তোমার বোনকে আর একটু আদর করতে সময় পেত। এই সামান্য একটা দুইটা কামড় তো জলদি সেরে যাবে, তাই না বউ? প্রিন্সের কথা শুনে মেহেক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। একটা মানুষ কতটা জঘন্য হলে এ ধরনের কথা বলতে পারে, এটা ভাবলেই মেহেকের মনে প্রিন্সের জন্য বদদোয়া ও অভিশাপ ছাড়া আর কিছুই আসে না। প্রিন্স মুনকে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। তারপর প্রিন্স তার পরিচিত ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। প্রিন্সের এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া যে কোনো ডাক্তার আসার অনুমতি নেই। এদের মধ্যে ডাক্তার ফারহানা, ডাক্তার ইজাজের বেশি যাতায়াত এই বাড়িতে। মেহেক বোনের কাছে বসে নীরবে কেঁদে যাচ্ছে আর মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করছে। ওদের দুই বোনের জীবনটা এমন হলো কেন? মেহেক তো কখনো বিলাসিতার জীবন চায়নি। ও চেয়েছিল বোনকে নিয়ে একটু শান্তিতে থাকতে। সবার সব ইচ্ছে পূরণ হয় না জানে, কিন্তু ওর ইচ্ছে তো বেশি বড় ছিল না। সামান্য ছোট একটা ইচ্ছে, সেটাও অপূর্ণই রয়ে গেল। আজকে এই জঘন্য লোকটার ব্যবহারে প্রমাণ হয়ে গেছে এখানে প্রিন্সের কথা মতো না চললে ওর বোনের জীবন নিয়ে সংশয় দেখা দিবে। মেহেক মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো এমন কিছু করবে না, যার জন্যে ওর বোনকে এমন পরিস্থিতিতে পড়তে হয়। মা তো সেই কবেই ওদেরকে ছেড়ে দূরে চলে গেছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব না। বাবাটা থেকেও নেই। এই পৃথিবীতে আপন বলতে শুধু বোনটাই আছে। তার এমন অবস্থা দেখে মেহেক সহ্য করতে পারছে না। বোনটা তাড়াতাড়ি করে সুস্থ হোক সেই দোয়াই করছে। একটু আগে ডক্টর এজাজ এসেছে। প্রিন্স ডাক্তার ইজাজকে রুমে আসার আগে মেহেককে অন্য রুমে পাঠিয়ে দিল। ডাক্তার ইজাজ মুনের চেক আপ করার পর মুনের পায়ে ড্রেসিং করছে এবং বারবার প্রিন্সের দিকে তাকাচ্ছে। প্রিন্স এজাজের তাকানো দেখে ধমকে বলল, আমার মাথায় শিং গজিয়েছে? যেভাবে বারবার দেখছো আমাকে, নিজের কাজে মনোযোগ দাও। ডাক্তার এজাজ আমতা আমতা করে বলল, স্যার, মেয়েটার পা দেখে মনে হচ্ছে কোনো পশু কামড় বসেই দিয়েছে। ওনাকে হসপিটালে নিয়ে কয়েকটা ইঞ্জেকশন দিতে হবে, না হলে ইনফেকশন হতে পারে। আচ্ছা স্যার, ওনার এমন অবস্থা হলো কিভাবে? ডাক্তার ইজাজের কথা শুনে প্রিন্স বলল, আমার ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো ওকে কামড় দিয়েছে। কিন্তু স্যার, আমার জানা মতে ওরা তো এত আলতো করে কামড় দেয় না। এক কামড় ওরা মাংস তুলে দিতে পারদর্শী, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ওরা শুধু ভয় দেখাতে এমন করেছে। প্রিন্স ডাক্তার ইজাজের কথা শুনে বলল, এই, তুমি ডাক্তারি পেশা ছেড়ে গোয়েন্দা স্যার। চাকরি কবে নিলে? আর স্যার, বাসার পালিত কুকুর যেহেতু কামড় দিচ্ছে, তা ইঞ্জেকশন না দিলেও চলবে, তবে আপনার ইচ্ছা হলে ইঞ্জেকশন দিতে পারেন। আসলে ছোট মানুষ তো, সেই জন্য ব্যথার থেকে ভয় পেয়েছে বেশি, তাই জ্ঞান হারিয়েছে। আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি। স্যার, আমি আসি এখন। বারবার আমাকে স্যার বলতে তোমাকে নিষেধ করা হয়, তবুও কেন স্যার বলছো? সরি স্যার, সরি ভাইয়া। মনে থাকে যেন। আর যাওয়ার আগে নাস্তা সেরে যেও। ঠিক আছে, নাস্তা সেরেই যাব। তা তোমার বাসা সবাই কেমন আছে? আর শোনো, আর একটা কথা বলা হয়নি। 2 দিন আগে আমি বিয়ে করেছি। এটা হচ্ছে তোমার ভাবির ছোট বোন, বুঝলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক খুশি হয়েছি আপনার বিয়ের কথা শুনে। মা শুনেও খুশি হবে। আচ্ছা ভাইয়া, ভাবি কি জানেন আপনি মানুষটা কত উদার? প্রিন্স ডাক্তার এজাজের কথা শুনে বিড়বিড় করে বলল, সে তোমার ভাইয়ের নিষ্ঠুরতা সম্পর্কে জানে। কিন্তু শব্দ করে বলল, তোমার ভাবির কথা বাদ দাও।
তোমরা সবাই কেমন আছো তাই বলো। ও তার মানে ভাবি আপনার সম্পর্কে কিছুই জানে না। ভাইয়া এটা কিন্তু ঠিক না। আর আল্লাহর রহমতে এবং আপনার দয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আপনি না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। সময়ের স্রোত কোথাও ভেসে যেতাম তার ঠিক নেই। বেশি বলছো, আমি এমন কিছুই করিনি যে আমার এত গুণগান গেয়ে চলছো। আর সবচেয়ে বড় কথা, আমি লোকটা মোটেও ভালো মানুষ না। ভাইয়া আপনি ভালো না হলে ভালোর সংজ্ঞাই বদলে যাবে। আপনার মতো আর কারো এমন মহৎ গুণ আছে কি না আমার জানা নেই। আপনি আমাকে এবং আমার পরিবারকে বস্তি থেকে তুলে এনে সামাজিক মর্যাদা দিয়েছেন। আপনার দয়াতে আমি আজকের ডক্টর, আমার বোনের ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করেছেন। আমার জীবন দিলেও আপনার ঋণ শোধ হবে না। এই, তোমাকে এসব বলতে নিষেধ করেছিলাম না? আর কিসের দয়া? তোমার মেধা ছিল বলেই তুমি আজ ডক্টর হতে পেরেছো। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, তা তুমি জানো না? আর বড় ভাই কি ছোট ভাইকে দয়া করে? বড় ভাই ছোট ভাইয়ের জন্য কিছু করলে তা কর্তব্য হয়, বুঝলে? ডক্টর ইজাজ প্রিন্সের কথা শুনে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললেও মনে মনে বলল, আমার মতে বস্তির ছেলেকে আপনি যখন ভাই বলেন তখন গর্বে আমার বুক ভরে যায়। মানুষকে বলতে ইচ্ছা করে, তোমরা দেখো তোমাদের কাছে যার পরিচয় জঘন্য, হিংস্র মানুষ, দয়াহীন, খুনি, মাফিয়া লিডার, তার হৃদয় কতটা বড় হলে একজন বস্তির ছেলেকে ভাই বলতে পারে। এই মানুষটা দয়াতে কত মানুষ তার জীবনে লক্ষ্য পৌঁছাতে পেরেছে তার হিসাব নেই। তবুও মানুষটার মধ্যে কোনো অহংকার নেই। প্রিন্স এজাজকে চুপ করে থাকতে দেখে বললেন, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর বয়স হচ্ছে তো, বিয়ে করতে হবে না? ডক্টর এজাজ প্রিন্সের কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখে। এজাজকে লজ্জা পেতে দেখে প্রিন্স আর কিছু বলেনি। ডক্টর এজাজ প্রিন্সের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নাস্তা সেরে চলে যায়। অবশ্য যাওয়ার আগে বলেছে চিন্তার কোনো কারণ নেই, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে আজকে সারাদিন মেহেকের ওর বোনের কাছে ছিল। বোনকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। মন ঘুমের মধ্যে বারবার ভয় পেয়ে মেহেককে জড়িয়ে ধরেছে। মেহেক তা দেখে কেঁদে ভাসিয়েছে আর প্রিন্সের গুষ্টি উদ্ধার করেছে। এদিকে প্রিন্স সকালে বাসা থেকে বের হয়েছে আর সারাদিন তার দেখা পাওয়া যায়নি। তার দেখা মিলেছে রাতে। প্রিন্স অবশ্য মুনের জন্য সকালে নার্সের ব্যবস্থা করেছে, 2-3 দিন মুনের সাথে থাকার জন্য। কিন্তু মেহেক নার্স থাকা সত্ত্বেও বোনের খেয়াল সে রাখছে। আজকে রাতে মেহেকের ইচ্ছে মুনের সাথে থাকার। মেহেক আজকে রাতে বোনের কাছে থাকার কথা প্রিন্সকে বলছিল, কিন্তু প্রিন্স মাহমুদ রাজি হয়নি। মেহেক নিরুপায় হয়ে প্রিন্সের কথা মেনে নিতে হয়েছে। প্রিন্সের কথা না মানা ছাড়া ওর উপায় নেই। হয়তো আজকে রাতেও তার উপর ঝাঁপিয়ে পড়বে। তা চুপচাপ শুয়েও যেতে হবে মেহেককে, কারণ রক্ষিতাদের মতামত থাকতে নেই। মাঝরাত এখন, গভীর রাত। মেহেক ঘুমিয়ে আছে, আর ঘুমাবেই না কেন? প্রিন্স যে মেহেকের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছে, কারণ মেহেকের শরীর ভালো নেই, ওর রেস্ট দরকার। কিন্তু নিজের কথা এমএ কখনোই ভাববে না, সেজন্য প্রিন্সের ভাবতে হচ্ছে। এদিকে প্রিন্সের চোখে ঘুম নেই। সে বিছানা থেকে নেমে রুমের বাহিরে আসে, তারপর আস্তে আস্তে মুনের রুমে যায়। নার্স বসে বসে ঝিমাচ্ছে, তা দেখে নার্সকে কিছুক্ষণ রেস্ট নিতে বলল। নার্স ওখান থেকে চলে গেলে প্রিন্স মুনের পায়ের কাছে বসে পায়ে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে বলল, বাচ্চা, আমায় মাফ করে দাও। তোমাকে কষ্ট দিতে গিয়ে তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তুমি জানো, তোমার চিৎকার শুনে আমার কলিজা ফেটে যাচ্ছিল। কিন্তু কি করব সোনা, সোনা? তোমার বোন যেভাবে নিজের জীবন দিতে উঠে পড়ে লেগেছিল, তাতে এমন কিছু না করলে বারবার আত্মহত্যার চেষ্টা করতো, যা আমি চাই না। তোমরা দুজন হচ্ছ আমার হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ড ছাড়া কেউ বাঁচতে পারে তুমি বলো? তবে ভালোবাসি বলে মাথায় উঠে নাচবে তা হবে না। আর অনেক সময় তোমাদের ভালোর জন্য কষ্ট দিতে হবে, কারণ আমার দুর্বলতার খোঁজ আমার শত্রুরা একবার পেলে তোমাদের মেরে ফেলবে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দেই কি করে? আমার হিংস্রতা শুধু আমার শত্রুদের জন্য। অ্যাঞ্জেল, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ আমি নিজের হাতকে আঘাত করেছি। তোমাকে কষ্ট দিয়ে তোমার ভাইয়া ভালো নেই। অ্যাঞ্জেল, চেষ্টা করবো আজকের মতো এমন কষ্ট আর তোমাকে না দিতে। কিন্তু তাই বলে অপরাধ করলে ছাড়া পাবে না, বরং সবার সামনে শাস্তি দিব। আর তোমার বোনের এখনো অনেক শাস্তি পাওনা আছে। ওর কত বড় সাহস যে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কথাটা বলে আরও কিছুক্ষণ মুনের কাছে বসে। এরপর নার্স এলে প্রিন্স রুম থেকে বের হয়ে নিজের রুমে আসে। বিছানার দিকে তাকিয়ে মেহেককে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মুনের কাছে থাকতে না দেওয়াতে মেহেক যে প্রিন্সের উপর রেগে আছে প্রিন্স তা জানে। মেহেকের শরীর এখন অনেক দুর্বল।
মুনের কাছে থাকতে দিলে মেহেক সারা রাত জেগে থাকতো, এতে ওর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রিন্স মুনের কাছে ওকে থাকতে দেয়নি। কিন্তু মেহেক ভেবেছে প্রিন্স নিজের চাহিদার জন্য ওকে মুনের কাছে থাকতে দিচ্ছে না। কথাগুলো ভেবে প্রিন্স দূর থেকে মেহেকের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলল, বউ, তোমার বর নারী লোভী নয়। তুমি হয়তো জানো না, আমার এক ইশারার জন্য কত মেয়ে অপেক্ষা করছে। আমি কাছে এলে তুমি নিজেকে গুটিয়ে রাখো, অন্যদিকে অনেকেই আমার সামনে নিজেকে মেলে ধরতে প্রস্তুত থাকে, কিন্তু আমার সেদিকে ফিরে তাকাতেও ইচ্ছে করে না। তবে তোমার ক্ষেত্রে আমি আমার মধ্যে থাকি না। এই প্রিন্স শুধু তোমার মাঝে আসক্ত হতে চায়। তুমি হচ্ছ আমার এমন নেশা, যা থেকে দূরে থাকলে মৃত্যু নিশ্চিত। প্রিন্স বিড়বিড় করে কথা বলতে বলতে আস্তে আস্তে বিছানার কাছে যাচ্ছে। বিছানায় বসে মেহেকের দিকে তাকিয়ে বলল, বউ, তুমি এখনো সেই আগের মতোই আছো, তবে তোমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গেছে। অবশ্য তাতে ভালো হয়েছে, না হলে অতীতের নিষ্ঠুরতা মনে হলে তোমাকে কুড়ে কুড়ে খেত। তুমি এখন যেভাবে জীবনকে দেখছো, তাতে তোমার কাছে নিজের স্বামী ও বাবার কাছে বন্দি বেশি। কিন্তু সব মনে থাকলে এমন মনে করতে পারতে না। তাতে খারাপ ছাড়া ভালো কিছু হতো না। অতীত স্মৃতি জানা থাকলে এই জীবন তোমার কাছে খুব বিষাদময় মনে হতো। এখন তার থেকে অনেক ভালো আছো। তবে বউ, সব স্মৃতি ভুলে গেলে চলবে। তোমার শিকড়ের কথা তো আস্তে আস্তে মনে করতে হবে, যা বেমালুম ভুলে গেছো। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে দেখে বিড়বিড় করে কথাগুলো বলছিল। সেই সময় প্রিন্সের মোবাইলে তার বাবার কল আসে। প্রিন্স কল রিসিভ করে বারান্দায় গিয়ে দোলনায় বসে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো। ফোনের ওপাশ থেকে প্রিন্সের বাবা তার ছেলের সালামের জবাব দেওয়ার পরে বলল, তোমার কি খবর? মেহেক মা কেমন আছে? আমি ভালো আছি, এবং তোমার মেহেক মা ভালোই আছে। প্রিন্সের বাবা কিছুক্ষণ নীরব থেকে বলল, বাবা, এভাবে কতদিন চলবে? অতীতের জন্য নিজের জীবনে অন্ধকার তলিয়ে দিস না। এখন বিয়ে করিস, এইসব ছেড়ে সংসারের প্রতি মনোযোগ দে। প্রিন্স তার বাবার কথা শুনে চোখ হয়ে মুখে রাগ ফুটে উঠেছে। প্রিন্স কঠিন সুরে তার বাবাকে বলল, আমার প্রতিশোধের কি হবে? আর মাঝ পথে এসে তুমি আমাকে এসব ছাড়তে বললেই তো ছাড়বো না। রেগে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলি না। আমাকে এবং আমার বউকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। এটা ঠিক, আমি এখনো বেঁচে আছি, সেজন্য তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। তাই বলে এত দূরে এসে ফিরতে পারবো না। তাছাড়া যারা আমাকে এই পৃথিবীর আলো দেখালো, তাদের প্রতি আমার কিছু কর্তব্য আছে, যা শেষ না হওয়া পর্যন্ত আমি এই পথ থেকে সরে দাঁড়াবো না। যা চলে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু যা আছে তার জন্য নিজেকে বদলানোর চেষ্টা তো করা যায়। আর তুই এখন যে পথে আছিস, এখানে যে প্রতিনিয়ত তোর পিছনে মৃত্যু ছুটে বেড়াচ্ছে, একবার ভাব তোর কিছু হয়ে গেলে মেহেককে কি হবে? বাবার কথা শুনে প্রিন্স রেগে বলল, আমাকে এই রাস্তার খোঁজ কিন্তু তুমিই দিয়েছো, তাহলে আজ এসব কথা কেন বলছো? যখন আমাকে এই রাস্তায় নামিয়েছো, তখন মনে হয়নি তোমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে? আর এখন মেহেকের কথা বলে পিছু হটতে বলছো? তুমি হয়তো ভুলে গেছো, আমার জীবনের কোনো বাধা এলে তা কিভাবে উপড়ে ফেলতে হয় তা আমার জানা আছে। আর শোনো বাবা, তোমার মেহেককে নিয়ে ভাবতে হবে না। আমি ওকে এমন ব্যবস্থা করব যে বেঁচে থাকার জন্য কারো প্রয়োজন হবে না। ও নিজেই নিজের জন্য যথেষ্ট হবে। তাই ওর কথা বলে আমাকে দুর্বল করার আইডিয়া বাদ দাও। অন্য কিছু থাকলে বলো। রাখছি, পরে কথা হবে। প্রিন্সের বাবা ছেলের কথা শুনে চুপ হয়ে যায়। সত্যি তো আগে পিছে না ভেবে ছেলেকে সেই তো এই রাস্তার দিকে ঠেলে দিয়েছে। প্রিন্স তো ভুল কিছু বলেনি। প্রিন্স বাবাকে চুপ থাকতে দেখে বলল, বাবার সাথে কথা বলে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশে কোনো চাঁদ নেই, সারা আকাশ নিকষ অন্ধকারে ছেয়ে আছে। কিন্তু সময়ের স্রোতে আজ তা অতীত। প্রিন্সের ফেলে আসা কৈশোরের দিনগুলি মধুর সোনালি অতীত ছিল না। একটা মানুষের জন্য তা ঘুটঘুটে অন্ধকারে হয়ে গেছিল। তা প্রিন্স চাইতেও ভুলতে পারে না। তবে ছোটবেলার দিনগুলো অন্যরকম ছিল। সে বাবা মায়ের একমাত্র ছেলে হতে আদর ভালোবাসায় কোনো কমতি ছিল না। তবে বেশি দিন স্থায়ী হয়নি। একজনের লোভ সব শেষ করে দিয়েছে। তাই তো প্রিন্সের জীবন থেকে সুখ ও আনন্দ খুব দ্রুতই হারিয়ে যায়। একদিন যে অন্ধকারকে ভয় পেত, একসময় সেই অন্ধকার হয়ে গেছে নিত্যসঙ্গী। প্রিন্স মেহেকের মাঝে আলোর দিশা খুঁজে ফেরে।
যে আলো ওর জীবন থেকে সব অন্ধকার দূর করে দিবে। তবে প্রিন্স চায় না তার নিজের জন্য আলো খুঁজতে গিয়ে মেহেককে অন্ধকারে ঠেলে দিতে, যাতে মেহেকের কোনো বড় ধরনের ক্ষতি হোক।